আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব জার্নি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই জব জার্নি চ্যানেলে আমরা ইংলিশ বেসিক গ্রামার কোর্স চালু করেছি। এই কোর্সে থাকবে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, নাম্বার, পারসন, জেন্ডার, কেস, এই বেসিক ইংলিশ গ্রামারগুলো থাকবে। প্রথম দুইটি পর্বে আমরা করেছি পার্টস অফ স্পিচের পরিচিতি এবং পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা করেছি, নাউন, প্রনাউন, এডজেক্টিভ এবং ভার্ব নিয়ে। আজকে হচ্ছে পার্টস অফ স্পিচের শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব। আজকে থাকবে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো চলুন শুরু করি। অ্যাডভার্ব অ্যাডভার্ব অর্থ কি? অ্যাডভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেন ক্রিয়া বিশেষণ? অ্যাডভার্ব ক্রিয়াকে বিশেষায়িত করে, মানে অ্যাডভার্ব ভার্বকে বিশেষায়িত করে। কাজটা কিভাবে ঘটছে, কাজটা দ্রুত ঘটছে না আস্তে ঘটছে, ভালোভাবে না মন্দভাবে, এই সব কিছু উপস্থাপন করে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব এই জন্য গঠিত হয়, এডজেক্টিভ এবং এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। আমরা এখানে লিখে রাখছি এডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল অ্যাডভার্ব, মানে এডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয় তখন এটা অ্যাডভার্ব হয়। এই এলওয়াই ছাড়াও অনেক অ্যাডভার্ব আছে, ওইগুলো আমরা আলোচনা করব। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে নাইস এর সাথে এলওয়াই যুক্ত হয়ে হয়েছে নাইসলি। নাইসলি হচ্ছে একটা অ্যাডভার্ব। সেমলি স্মার্ট, স্মার্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে হয়েছে স্মার্টলি। স্মার্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার অনেস্ট, অনেস্ট অর্থ হচ্ছে সৎ, সেটা হচ্ছে একটা ব্যক্তির গুণ। এই অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিন্তু এই অনেস্টের সাথে যখন এলওয়াই যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেছে অনেস্টলি, যা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমরা করব ক্লাসিফিকেশনস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত কত প্রকার? অ্যাডভার্ব প্রধানত হচ্ছে 3 প্রকার। নাম্বার 1, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। বইয়ে বা অনেক শিটে অনেক সময় লেখা থাকে অনেক প্রকার অ্যাডভার্ব, 8 প্রকার, 6 প্রকার, 10 প্রকার, 12 প্রকার, অনেক প্রকারভেদ থাকে অ্যাডভার্বের। আসলে অ্যাডভার্বের এত প্রকারভেদ পড়ার কোনো দরকার নেই। অ্যাডভার্ব এই প্রধানত 3 প্রকার পড়লেই চলবে। এই অ্যাডভার্ব অফ ম্যানারেই অধিকাংশ অ্যাডভার্ব চলে আসে। তারপর আছে অ্যাডভার্ব অফ প্লেস, সেটা হচ্ছে যে কোনো জায়গা, অ্যাডভার্ব অফ প্লেস যে কোনো সময়, অ্যাডভার্ব অফ টাইম। এগুলো হচ্ছে এই 3 প্রকারই হচ্ছে অ্যাডভার্ব, এর বাইরে আর কিছু দরকার নেই। এই 3 প্রকারের মধ্যে আসলে সব প্রকারভেদ আছে। সো এই 3 প্রকার যদি ভালো করে জানা থাকে তাহলে অ্যাডভার্বে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা দেখি অ্যাডভার্ব অফ ম্যানার কি। অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে ভেরি, ফাস্ট, স্লোলি, স্মার্টলি, নাইসলি, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এক্সেট্রা। যত অ্যাডভার্ব আছে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে যাদেরকে চিনি সবগুলোই হচ্ছে আসলে অ্যাডভার্ব অফ ম্যানার। আর কতগুলো অ্যাডভার্ব আছে সেটা হচ্ছে যে কোনো, আমরা সেন্টেন্সে যে কোনো জায়গা লিখি সেটাই হয়ে যায় অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। এখানে ঢাকার আগে আছে প্রিপোজিশন ইন। তো কোনো জায়গার নামের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশন সহ এই জায়গার নামটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন করিম ওয়ার্কস এট পল্টন, করিম পল্টনে কাজ করে, তাহলে অ্যাট পল্টন এই পুরো জায়গাটা হবে, এই ফ্রেজটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। এভাবে যে কোনো জায়গার নামই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কিন্তু জায়গাটা যদি প্রিপোজিশন না থাকে তাহলে সেই জায়গার নামটা অ্যাডভার্ব অফ প্লেস হবে না, সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন আমরা বলি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো ঢাকা এখানে কোনো প্রিপোজিশন নাই, সো এটা হবে একটা প্রপার নাউন। কিন্তু তার আগে যদি প্রিপোজিশন থাকতো তাহলে এটা হয়ে যেত অ্যাডভার্ব অফ প্লেস। সেমলি অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে যে কোনো সময়, কোনো সেন্টেন্সে যে কোনো সময় থাকে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সময়ের ক্ষেত্রে আর কোনো কিছু খেয়াল করতে হবে না, যে কোনো টাইমই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সো আই উইল মিট উইথ ইউ অ্যাট 3 PM অথবা অন সানডে ইন জানুয়ারি, যে কোনো সময় আমরা বলি না কেন ইন 2022, যে কোনো সময় ইউজ করি, প্রত্যেকটা সময় হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো এইগুলো অ্যাডভার্বের প্রকারভেদ। তারপর আমরা করব প্রিপোজিশন।
প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ হচ্ছে পদনির্ভর অথবা অনুসর্গ। প্রিপোজিশন কাকে বলে? নাউন বা প্রনাউনের পূর্বে কোনো শব্দ বসে যখন এই নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তখন তাকে প্রিপোজিশন বলে। এই প্রিপোজিশনের ক্লাসিফিকেশন হচ্ছে, প্রিপোজিশন প্রধানত হচ্ছে 7 প্রকার। কোনো কোনো বইয়ে 6 প্রকারও থাকে, কিন্তু নিচে আবার দেওয়া থাকে যে আবার ডেটেস্ট প্রিপোজিশন, এটা নিচে আবার দেওয়া থাকে। সো মূলত প্রিপোজিশন হচ্ছে মোট 7 প্রকার। নাম্বার 1 হচ্ছে সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, নাম্বার 4 হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, নাম্বার 5 হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, নাম্বার 6 হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন, নাম্বার 7 ডেটেস্ট প্রিপোজিশন। এই প্রিপোজিশন এটাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন নাম্বার 1, কারণ হচ্ছে এই প্রিপোজিশনে প্রত্যেকটা একটা করে প্রিপোজিশন ইউজ হয় যখন কোনো সেন্টেন্সে। এই প্রিপোজিশনগুলো প্রত্যেকটা আলাদাভাবে যখন ইউজ হয় তখন এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এগুলোকে আমরা সিঙ্গেল প্রিপোজিশনও বলতে পারি, কারণ সিঙ্গেল ওয়াইজ যখন এই প্রিপোজিশনগুলো ইউজ হয় কোনো সেন্টেন্সে তখন এই প্রিপোজিশনগুলোকে ওই সেন্টেন্সে বলা হয় সিম্পল প্রিপোজিশন। তারপর আছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একসাথে যখন একটা প্রিপোজিশন কাজ করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে, যেমন ইনটু, অনটু, আপটু, আউট অফ, আপন ইত্যাদি। তারপর আছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন বলতে কি বোঝায়? কম্পাউন্ড মানে তো যৌগিক। তো একটা প্রিপোজিশন যখন বা এক বা একাধিক প্রিপোজিশন যখন এক বা একাধিক এই অন্যান্য ওয়ার্ডের সাথে সংযুক্ত হয়ে একটা বড় প্রিপোজিশন গঠন করে তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, তার সাথে একটা এক বা একাধিক প্রিপোজিশন যুক্ত হয় কম্পাউন্ড প্রিপোজিশন হয়। যেমন এখানে আছে অ্যাবাউট। অ্যাবাউট কীভাবে গঠিত হয়েছে? অন, বাই, আউট, এই দুইটা প্রিপোজিশনের তিনটা প্রিপোজিশন একসাথে যুক্ত হয়েছে অ্যাবাউট। একাধিক প্রিপোজিশন মিলেও একটা কম্পাউন্ড প্রিপোজিশন হতে পারে, আবার এক বা একাধিক প্রিপোজিশনের সাথে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হতে পারে। যেমন এখানে আছে বিফোর, এখানে বাই প্লাস ফোর, একটা প্রিপোজিশনের সাথে অনেকটা ফোর ওয়ার্ড যুক্ত হয়ে গঠিত হয়েছে বিফোর। তো এটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যালং, অন প্লাস লং, দুইটা প্রিপোজিশন মিলে একটা অ্যাডজেক্টিভের সাথে একটা প্রিপোজিশন মিলে একটা অ্যালং প্রিপোজিশন গঠিত হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তো এখানে এখানে অনের পরিবর্তে এ বসছে, আমরা এখানে লিখে রাখছি যে অন সমান এ, মানে অনের পরিবর্তে অনেক জায়গায় এ বসে, বা এর পরিবর্তে বি অথবা বিই বসে। তারপর আছে নাম্বার 4 ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে অন অ্যাকাউন্ট অফ। যখন একাধিক প্রিপোজিশন কোনো কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে একটা ফ্রেজ আকারে গঠিত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে, যেমন অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার দ্যাট, এগুলো। তারপর হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে যখন কোনো সিম্পল সেন্টেন্সে সেকেন্ড ভার্ব হিসাবে কোনো জিরান অথবা পার্টিসিপল ভার্ব থাকে তখন ওই জিরান বা পার্টিসিপলটাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। যেমন আই স হিম রানিং, আমি তাকে দৌড়াতে দেখেছি। এখানে এই রানিংটা হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব এবং এটা একটা এই জিরান ভার্ব, এটাকে আমরা এই সেন্টেন্সের পার্টিসিপল প্রিপোজিশন বলি। তারপর আছে এখানে আই স দ্য বেবি স্ল্যাপড। স্ল্যাপটা হচ্ছে V3, আর এটা হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব কারণ এটার কোনো সাবজেক্ট নাই। তো আই স, এই সটা হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে সেকেন্ড ভার্ব হচ্ছে স্ল্যাপড। তো এই স্ল্যাপটা হচ্ছে একটা পার্টিসিপল। এই পার্টিসিপল ভার্বটা হচ্ছে একটা পার্টিসিপল প্রিপোজিশন, ওইটাকে বলা হয়। তারপর আছে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশন মানে হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন। ছদ্মবেশী প্রিপোজিশন কারা? কিছু কিছু প্রিপোজিশন আছে সেন্টেন্সে তার ফুল ফর্ম না বসে একটু শর্ট করে ছদ্মবেশী বসে, তাই তাদেরকে বলা হয় ছদ্মবেশী প্রিপোজিশন। যেমন ইটস ট্যান ও ক্লক, এখানে ও ক্লক না, এটা মূলত হচ্ছে অফ ক্লক। ইটস ট্যান অফ ক্লক। ও এখানে অফের পরিবর্তে ব্যবহৃত হয়েছে ছদ্মবেশে, অফের ছদ্মবেশে ব্যবহৃত হয়েছে। সো এই উটা হচ্ছে একটা ডিসগাইজড প্রিপোজিশন। কার ডিসগাইজড? অফের। হি ওয়ান্ট হান্টিং, এখানে সে শিকারে গিয়েছিল। এখানে অন হান্টিং
হি ওয়ান্ট এ হান্টিং লিখছি, এখানে অনের পরিবর্তে এ লিখছি। এ হচ্ছে অনের ছদ্মবেশী প্রিপোজিশন, তাহলে এটা হচ্ছে একটা ডিসগাইজড প্রিপোজিশন। এই ধরনের আরও অনেক বাক্য আছে। তারপর আছে এখানে ডেটেস্ট প্রিপোজিশন নাম্বার 7। ডেটেস্ট প্রিপোজিশন মানে হচ্ছে বিচ্ছিন্ন প্রিপোজিশন, আলাদা প্রিপোজিশন। যে প্রিপোজিশনটা কোনো সেন্টেন্সের একদম শেষে আলাদাভাবে বসে তখন তাকে ডেটেস্ট প্রিপোজিশন বলে। আমরা সাধারণত জানি নাউন বা প্রনাউনের পূর্বে প্রিপোজিশন বসে, কিন্তু কিছু কিছু প্রিপোজিশন আছে কিছু কিছু সেন্টেন্সের একদম শেষে বসে, এই ধরনের প্রিপোজিশনকে বলা হয় ডেটেস্ট প্রিপোজিশন বা বিচ্ছিন্ন প্রিপোজিশন। যেমন আমরা বলি হোয়ার আর ইউ ফ্রম, আমরা প্রতিনিয়ত ব্যবহার করি হোয়ার আর ইউ ফ্রম, এখানে এই ফ্রমটা সেন্টেন্সের শেষে ইউজ করছি, সো এটা হচ্ছে একটা ডেটেস্ট প্রিপোজিশন। আবার আছে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কী জন্য বিখ্যাত, তাহলে এই ফরটা আমরা এই সেন্টেন্সের শেষে ব্যবহার করছি, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন প্রিপোজিশন বা আলাদা প্রিপোজিশন, সো এটা একটা ডেটেস্ট প্রিপোজিশন। তারপর আমরা করব কনজাংশন। কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়, কারণ কনজাংশন একটা ওয়ার্ডের সাথে অন্য একটা ওয়ার্ডকে সংযুক্ত করে অথবা একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সকে সংযুক্ত করে। কনজাংশন হচ্ছে প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর, ফর, এটসেট্রা। তারপর সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ইফ, ওয়েদার, ধু, অলধু, বিফোর, আফটার, সিন্স, টিল, আনটিল, লেস, আনলেস ইত্যাদি। তারপর আছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে নট অনলি বাট অলসো, নেইদার, তারপর নর, এইদার, অর, ধু, ইয়েট, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এই ছিল কনজাংশন। তারপর আমরা করব ইন্টারজেকশন। ইন্টারজেকশনের এত ক্লাসিফিকেশন করার কোনো দরকার নাই, যদিও ক্লাসিফিকেশন ওয়াইজ করলে করা যায় ইন্টারজেকশন 6 প্রকার, কিন্তু এগুলো কোনো দরকার নেই। ইন্টারজেকশন আমরা এত ক্লাসিফিকেশন দিয়ে কোনো লাভ নাই। ইন্টারজেকশন আমরা করব ডিরেক্ট এক্সাম্পলগুলো দেখে ফেললেই চলবে। ইন্টারজেকশন, ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। যে শব্দগুলো আমরা আবেগ থেকে বলি এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। যে শব্দগুলো দ্বারা আমরা আবেগ প্রকাশ করি, আনন্দ, দুঃখ, বেদনা অথবা কোনো ধরনের বিস্ময় হতে পারে, এগুলো হচ্ছে লজ্জা হতে পারে, ভয় হতে পারে। এই শব্দগুলো যখন আমরা এই ধরনের আবেগ প্রকাশ করি তখন তাদেরকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলা হয়। যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা বলি যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা কোনো একটা ম্যাচ জিতে গেলাম তখন আমরা বলি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে আমরা আনন্দ প্রকাশ করি হুররে দ্বারা, আর এই হুররে এই ওয়ার্ডটাই হচ্ছে একটা ইন্টারজেকশন। তারপরে আমরা বলি যে alas I have lost my all money, হাই আমি আমার সব টাকা হারিয়ে ফেলছি। এখানে এই হাই কথাটা হচ্ছে alas, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। আবার আমরা বলতে পারি যখন আমরা সারপ্রাইজড হই তখন আমরা বলি ওয়াও, দিস ইজ এ নাইস বার্ড, ওয়াও দিস ইজ এ নাইস বার্ড। আমরা সুন্দর একটা পাখি দেখে আমরা বলি যে ওয়াও দিস ইজ এ নাইস বার্ড। এই ওয়াও এই ওয়ার্ডটা হচ্ছে একটা ইন্টারজেকশন। এভাবে আরও অনেক ইন্টারজেকশন আছে, যেমন আমরা যদি বলি যে
হুররে, এলাস, ওয়াও, তারপর আছে ওএমজি, তারপর আছে ইয়েপ্পি, ইয়েপ্পি দিস নুডলস ইজ সো গট, ওএমজি, আমান্দান, তারপর ফাই, লজ্জার ক্ষেত্রে আমরা ফাই ব্যবহার করি। এই ধরনের আরও অনেক ইন্টারজেকশন ওয়ার্ড আছে যা আমরা বিভিন্ন সময় আবেগ প্রকাশ করতে সেন্টেন্সের শুরুতে আমরা ব্যবহার করি। তো এই ছিল আজকের ইন্টারজেকশন। তো পার্টস অফ স্পিচের তৃতীয় পর্ব, আর এই তৃতীয় পর্বে আমরা শেষ করেছি অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বেসিক গ্রামারের সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। সেন্টেন্স কীভাবে গঠিত হয়, সেন্টেন্সের ক্লাসিফিকেশনস, অর্থ, সংজ্ঞা, এক্সাম্পল এবং ব্যবহার। ওকে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।